প্রাচীন ভারতের ইতিহাসের সময় আমরা প্রথমেই জানি হরপ্পা সভ্যতার কথা। হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হরপ্পা সভ্যতা একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। মানে ভারতবর্ষের প্রথম নগরায়ন হয়েছিল হরপ্পা সভ্যতার সময়ে, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে। মানে আজ থেকে বলা যেতে পারে প্রায় 5000 বছর আগে। দ্বিতীয় পর্যায়ের এক ধরনের নবজাগরণ হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে। সেটা যখন গৌতম বুদ্ধ, মহাবীর সেই সময়ে যারা জীবিত ছিলেন, মানে মহাপুরুষ যারা জীবিত ছিলেন সেই সময়ে। পরবর্তী বৈদিক যুগের পর যখন প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বিভিন্ন ধর্মের উদ্ভব ঘটছে, ষোড়শ মহাজনপদের উদ্ভব হচ্ছে, এই সময়ে দ্বিতীয় পর্যায়ে নগরায়ন হয়েছিল। তো প্রাচীন ভারতের প্রথম পর্যায়ে নগরায়ন এবং মানে হরপ্পা সভ্যতার সময়, এবং দ্বিতীয় পর্যায়ে নগরায়ন মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের সময় কোন রকমের দ্বন্দ্ব নেই। কিন্তু 3 নম্বর পর্যায়ের এক ধরনের নগরায়ন ঘটেছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন, আবার কোনো ঐতিহাসিক সেটাকে ডিনাইও করছেন। সেটাকে বলা হয় তৃতীয় নগরায়নের পর্যায়, মানে থার্ড আরবানাইজেশন এনশিয়েন্ট ইন্ডিয়াতে। তো এই যে তৃতীয় নগরায়ন হয়েছিল, দ্য থার্ড ফেজ অফ আরবানাইজেশন, এটা হয়েছিল মূলত আর্লি মিডিয়েভাল পিরিয়ডে, মানে আফটার গুপ্ত পিরিয়ড, এই সময়কালে। তো 3 নম্বর নগরায়ন সম্পর্কে যে বিতর্কটা আছে, বা 3 নম্বর মানে তৃতীয় নগরায়ন প্রাচীন ভারতের ক্ষেত্রে কতটা সাকসেসফুলি হয়েছিল, তার ক্যারেক্টার কি কি ছিল, কোন কোন জায়গাতে ভারতবর্ষের কি ধরনের নগরায়ন তৈরি হয়েছিল, আমরা সেই পুরো বিষয়টাকে এখানে দেখার চেষ্টা করব। এর ভূমিকা কি? প্রথম প্রেক্ষাপট আমরা বললাম যে প্রথম নগরায়ন হয়েছিল সিন্ধু সভ্যতার সময়ে, যেটা যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। আর দ্বিতীয় নগরায়ন হয়েছিল মহাজনপদ, মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। সেই সময় গৌতম বুদ্ধ এবং মহাবীর জীবিত ছিলেন। 3 নম্বর পর্যায়ে নগরায়ন হয়েছিল 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে আর্লি মিডিয়েভাল পিরিয়ডে। 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে আর্লি মিডিয়েভাল পিরিয়ডে। এই সময়ে বলা হয় 600 খ্রিস্টাব্দ মানে গুপ্ত যুগের পরবর্তীকালের সময়কালে ধরা হয়। এখানে মোটামুটি 5টা প্রশ্নের কথা বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো, কি কারণে, এর কারণ কি ছিল গুপ্ত পরবর্তী যুগে শহরগুলো বা শহর ভিত্তিক একটা নতুন শহর গড়ে ওঠা ভারতবর্ষে। 2 নম্বর, এই নগরায়ন মানে এই যে আর্লি মিডিয়েভাল পিরিয়ডে যে নগরায়ন তৈরি হচ্ছে বা শুরু হচ্ছে, প্রতিষ্ঠা পাচ্ছে, সেটা আগেগুলোর থেকে, মানে প্রথম পর্যায়ে নগরায়ন এবং দ্বিতীয় পর্যায়ে নগরায়ন থেকে কিভাবে ছিল, এটা আলাদা ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো যে কোন অঞ্চলে কেমন শহর তৈরি হয়েছিল। তার মানে প্রশ্নটা এমন যে পুরো ভারতবর্ষে নগরায়নের চিত্র যদি আমরা দেখি, তাহলে পুরো ভারতবর্ষে কি একই ধরনের নগরায়ন হয়নি? যদি এরকম মানে হয়ে থাকতো, তাহলে কোন অঞ্চলে কেমন নগরায়ন তৈরি হয়েছিল? সব অঞ্চলে একই ধরনের নগরায়ন হওয়া বা একই ধরনের শহর তৈরি হওয়ার কথা, কিন্তু এই সময়কালে হয়েছিল কি হয়নি তার উত্তর আমরা দেখব। আর 4 নম্বর, বাণিজ্য এবং মন্দির কিভাবে একটা শহর তৈরিতে ভূমিকা প্রতিষ্ঠা, মানে নিজের ভূমিকা রেখেছিল। বাণিজ্যকে কেন্দ্র করে নগর তৈরি হয়, এটা আমরা কম বেশি জানি। যেমন হরপ্পা সভ্যতার ক্ষেত্রেও দেখেছি যে প্রত্যেকটি শহর নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল, এবং প্রত্যেকটি শহরকে বা কেন্দ্রকে ভিত্তি করে এক ধরনের বাণিজ্য তৈরি হয়েছিল, যেটা মিশরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতার সাথে যোগাযোগ বা বৈদেশিক বাণিজ্য সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু এই আর্লি মিডিয়েভাল পিরিয়ডে, মানে থার্ড ফেজ অফ আরবানাইজেশনে, মন্দিরকে কেন্দ্র করে এক ধরনের শহর গড়ে উঠছে, কিভাবে এবং কোথায় সেটা আমরা আলোচনা করব। আর 5 নম্বর, অষ্টম এবং নবম শতাব্দীতে আরব এবং তুর্কিদের বিজয় এই প্রক্রিয়াকে, নগরায়নের প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল বা বদলে দিয়েছিল, সেটাও এক ধরনের প্রশ্ন। ঐতিহাসিক বিতর্ক হলো যে এক ধরনের মত হলো, বিশেষ করে আর এস শর্মা, মানে রামচরণ শর্মা বলছেন যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে নগরগুলো ছিল ভারতবর্ষের ক্ষেত্রে, সেগুলো ক্ষয় হয়ে গিয়েছিল, মানে অবনতি ঘটেছিল। রামচরণ শর্মাকে ডিডি কোশম্বী, ডিএন ঝা, এদের বক্তব্য হলো এই মত যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে নগরায়নগুলো ভারতবর্ষে তৈরি হয়েছিল সেগুলো আর ছিল না, সেগুলোর পতন হয়েছিল। মুদ্রা অর্থনীতির পতন যেহেতু হয়েছিল, তার ফলে বিনিময় প্রথা আবার ফিরে আসে। বিনিময় প্রথা ফিরে আসা মানে নগরায়ন আর দরকার হবে না, কারণ বিনিময়ের মাধ্যমে, যদি মুদ্রার মাধ্যমে আদান প্রদান না হয়, তাহলে বাণিজ্য হবে না, আর বাণিজ্য নগর তৈরি হবে না। যেহেতু বাণিজ্য হচ্ছে না, তার ফলে বণিক শ্রেণী দুর্বল হয়ে পড়েছে, ঘটেছিল যে বাণিজ্য যে রুট গুলোতে হতো বা যে পথে হতো, সেগুলো একদম নষ্ট হয়ে গেছিল, বিলুপ্ত হয়ে গেছিল। আর এটা হয়েছিল তার ফলে সমাজ ব্যবস্থাতে কি ধরনের অর্থনীতি গড়ে উঠেছিল? একটা সামন্তবাদ শহর ধ্বংস করেছে। তার মানে সামন্ততান্ত্রিক অর্থনীতি বা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটাকে ফিউডাল সোসাইটি বা ফিউডাল ইকোনমি আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছিল বলে রামচরণ শর্মা, ডিএন ঝা বা ডিডি কোশম্বীর মতো ঐতিহাসিকরা বলেছেন। এবং
প্রত্নতাত্ত্বিক নতুন হিসাবে নতুন রাধা চম্পক লক্ষ্মী আর উপাধ্যায় মানে ব্রজদুলাল চট্টোপাধ্যায়, সরি বন্দ্যোপাধ্যায় নয়, ব্রজদুলাল চট্টোপাধ্যায় এই দুই ঐতিহাসিক বক্তব্য দিচ্ছেন যে আদি মধ্যযুগে বা গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উঠেছিল, কিন্তু ভিন্ন রূপে। মানে পদ্ধতিটা যেরকম ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ মানে হরপ্পা যুগ বা 6th সেঞ্চুরি বিসিতেও তৈরি হয়েছিল, সেই রকম ভাবে তৈরি হয়নি, রূপটা চেঞ্জ হয়ে গেছিল কিন্তু তৈরি হয়েছিল। আর মন্দির কেন্দ্রিক এক ধরনের নগরায়ন হয়েছিল, মন্দিরকে কেন্দ্র করে এক ধরনের নগরায়ন হয়েছিল এই ফেজটাতে, যেটা আগের ফেজে তৈরি হয়নি। মানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে তৈরি হয়নি, থার্ড ফেজে মন্দির গুরুত্বপূর্ণ ছিল নগরকে তৈরি করার জন্য। যেমন উদাহরণ হিসেবে তারা বিজয়নগর এবং তাঞ্জাভুরের কথা বা কাঞ্চি বা মাদুরাইয়ের কথা বলা হচ্ছে। আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী হয়েছিল। এনারা বলছেন যে বাণিজ্য ধ্বংস হয়ে গেছিল, বাণিজ্যের পথগুলো বিলুপ্ত হয়েছিল, কিন্তু নতুন মতে আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী হয়েছিল। আর নতুন কারুশিল্পের কেন্দ্র ও বন্দর নগর তৈরি হয়েছিল। কিভাবে সেটাকে ওনারা ব্যাখ্যা করছেন আমরা আগে আলোচনা করব। আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গতিতে নগরায়ন ঘটেছে, মানে একই অঞ্চলে বা পুরো ভারতবর্ষের মধ্যে একই ধরনের গতিতে বা একইভাবে নগরায়ন হয়নি, বিভিন্ন অঞ্চলে, যেমন উত্তর ভারতে যেরকম হয়েছে দক্ষিণ ভারতে সেরকম হয়নি, আবার পূর্ব ভারতে যেরকম হয়েছে পশ্চিম ভারতে সেরকম হয়নি, এরকম ভাবে নগরায়ন হয়েছিল। এখানের কারণ এবং প্রেরণা কি? এখানে 6 ধরনের কারণের কথা বলা হয়েছে যে কিভাবে এই পর্যায়ে মানে থার্ড ফেজে নগরায়ন কিভাবে তৈরি হয়েছিল। তার মধ্যে প্রথম যে কারণটা দেখানো হচ্ছে সেটা হলো যে মন্দির এবং ধর্ম। প্রথম কারণটা হলো মন্দির এবং ধর্ম। মন্দিরকে কেন্দ্র করে কিভাবে নগর তৈরি হয়েছিল? কোন একটা মন্দির একটা তীর্থক্ষেত্র হিসেবে প্রথমে প্রচলিত হয়, তারপর সেখানে একটা বাজার তৈরি ওঠে এবং বাজারকে কেন্দ্র করে একটা বসতি তৈরি ওঠে। আর এই বসতি, বাজার, তীর্থক্ষেত্র এই সমস্ত গুলোকে নিয়ে কেন্দ্র করে একটা অর্থনৈতিক কেন্দ্র হিসেবে একটা মন্দির এবং তার সারাউন্ডিং অঞ্চল তৈরি হয়। তার ফলে একটা নগরের উত্থান ঘটে। এটা একটা গুরুত্বপূর্ণ, দক্ষিণ ভারতের নগরের বৈশিষ্ট্য বোঝার জন্য মন্দির এবং ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। রাজনৈতিক কেন্দ্রীকরণ কি, সেন্ট্রালাইজেশন কি, পলিটিক্যাল সেন্ট্রালাইজেশন, সেটা হলো যে আঞ্চলিক যে রাজ্যগুলো তৈরি হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর, আঞ্চলিক বিভিন্ন রাজ্য তৈরি হয়েছিল। উত্তর ভারতে আলাদা রাজ্য, দক্ষিণ ভারতে আলাদা রাজ্য। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর মধ্যে বাতাপি চালুক্যরা ছিল, রাষ্ট্রকূটরা ছিল, পল্লবরা ছিল, চোলরা ছিল, হোয়েসলরা ছিল, যাদবরা ছিল পরবর্তীকালে। উত্তর ভারতে বিভিন্ন গুর্জর, প্রতিহার, চৌহান, পারমার, ভোজ এরা ছিল। বিভিন্ন অঞ্চলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তৈরি হয়নি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের, আবার পূর্ব ভারতে বাংলাতে পালরা ছিলেন, সেনরা ছিলেন, তো বিভিন্ন ধরনের বা বিভিন্ন অঞ্চলে যেরকম বিভিন্ন কেন্দ্রীয় শক্তি না থাকার জন্য বিভিন্ন অঞ্চলে যে প্রাদেশিক সরকারগুলো বা আঞ্চলিক শাসনগুলো তৈরি হয়েছিল, তারা নিজের একটা রাজধানী তৈরি হয়েছিল। যেমন চোলদের একটা রাজধানী ছিল, আবার পল্লবদের একটা রাজধানী ছিল, বাতাপির একটা মানে চালুক্যদের রাজধানী ছিল, গুর্জর প্রতিহারদের আলাদা রাজধানী ছিল, হর্ষবর্ধনের আলাদা, শশাঙ্কের আলাদা, সেনদের আলাদা। তো বিভিন্ন অঞ্চলে স্থানীয় শাসনদের ফলে বিভিন্ন নতুন নতুন রাজধানী তৈরি হয়েছিল। এই রাজধানীকে কেন্দ্র করে একটা প্রশাসনিক কেন্দ্র তৈরি হয়েছিল, আর এই প্রশাসনিক কেন্দ্র এবং রাজধানীকে কেন্দ্র করে এক ধরনের শহর তৈরি হচ্ছে এই ফেজে, থার্ড ফেজে। কারুশিল্পের বিকাশ, বস্ত্র, ধাতু শিল্প এবং মৃৎশিল্প এই সময়ে খুব বেশি রকম করে প্রোডাকশন করা হচ্ছে, প্রোডাকশনকে বাড়ানো হচ্ছে। তো বস্ত্র, ধাতু শিল্প এবং মৃৎশিল্পের বিকাশের ফলে কারুশিল্পের জন্য কারুশিল্পের একটা শ্রেণী তৈরি হয়েছিল, যারা শহরের একটা জায়গাতে বা একটা নির্দিষ্ট অঞ্চলে বসতি স্থাপন করেছিল এবং তাদের কাছ থেকে জিনিসপত্র কেনা এবং জিনিসপত্র বিক্রি করাকে কেন্দ্র করে এক ধরনের নগরের উত্থান ঘটেছিল। বাণিজ্যের পুনরুজ্জীবন কি? আরব বণিকদের সাথে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য বাড়ে, তার কারণ আরবরা 7th সেঞ্চুরি 8th সেঞ্চুরির সময় থেকে মোটামুটি ভাবে ভারতের সাথে বাণিজ্যটাকে আরো বেশি বাড়িয়েছিল, সুদৃঢ় করেছিল। তার আগে রোমের সাথে ভারতের ভালো বাণিজ্য ছিল, খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতক পর্যন্ত। যখন সিল্ক রুটের অবস্থান ছিল তখন রোমান বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল। পতনের পর আস্তে আস্তে আরবদের সাথে ভারতীয় উপমহাদেশে একটা খুব সুন্দর একটা বাণিজ্যের পরিবেশ তৈরি হয়েছিল। আর এই বাণিজ্যগুলো মশলা, সোনা ব্যবসাকে গুরুত্ব দিয়েছিল। মশলা, বস্ত্র আমাদের ভারতবর্ষ থেকে ওদিকে চেয়ে যেত, আর সোনার ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কৃষির উন্নতি, নতুন সেচ ব্যবস্থা এবং জমি পরিষ্কার করার ফলে
নতুন মানে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে, মানে প্রোডাকশন অনেক বেশি বাড়ছে, আর শহরের সংখ্যা তার ফলে বৃদ্ধি পাচ্ছে। বন্দর নগরের উত্থান, নতুন নতুন বন্দর নগর এই সময় তৈরি হয়েছিল, যেমন দাভোল, কালিকট, মামল্লপুরম। বৈদেশিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে এই শহরগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মন্দির কেন্দ্রিক নগর, দক্ষিণ ভারতে যতগুলো শহর তৈরি হয়েছিল সব শহরগুলোই মন্দির কেন্দ্রিক তৈরি হয়েছিল। তার কারণ মন্দির শুধুমাত্র ধর্মীয় একটা স্থান ছিল না, মন্দির একটা অর্থনৈতিক এবং সামাজিক কেন্দ্র ছিল। মন্দিরকে ঘিরে পুরো শহরে একটা বসতি গড়ে উঠেছিল। তার মানে মন্দির শুধুমাত্র একটা ধর্মকেন্দ্র ছিল না। আমাদের ভারতবর্ষে ধর্মকেন্দ্র হিসেবে শুধু মন্দিরকে ব্যাখ্যা করা ঠিক নয়। মন্দির একটা অর্থনৈতিক এবং সামাজিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। মন্দিরের ভূমিকা কি? মন্দিরগুলো একটা মন্দিরের, প্রত্যেকটি মন্দিরের নিজের জমি থাকতো এবং তারা সম্পদের মানে সেই মন্দির সম্পদের মালিক হতো। ঋণ প্রদান করত এবং সঞ্চয় করত। স্বাভাবিক ব্যাপার, সম্পদ আছে তো ঋণ প্রদান করা হবে, মানে ঋণ দেওয়া হবে এবং সঞ্চয় করা হবে। কারিগর এবং পুরোহিতদের নিয়োগ করা হতো। কারিগর মন্দির তৈরি করার জন্য এবং পুরোহিত মন্দিরকে পরিচালনা করার জন্য, দেবতাদেরকে পুজো করার জন্য, মন্দিরকে পরিচর্যা করার জন্য এদেরকে নিয়োগ করা হতো। এর ফলে উৎসব হতো, তার বাজার তৈরি হতো, বড় বাজার তৈরি হতো এবং একটা তীর্থক্ষেত্র তৈরি হতো। এগুলো ছিল মন্দিরের ভূমিকা। নগর কাঠামো কেমন ছিল? মন্দির একটা কেন্দ্র ছিল, একটা সেন্টার ছিল, চারিদিকে ব্রাহ্মণদের বসতি গড়ে উঠতো, আর কারিগরদের পাড়া তার বাইরে ছিল। মানে ব্রাহ্মণ বসতি, মন্দির যদি ব্রাহ্মণদের, আর তার বাইরে কারিগরদের বসতি, আর বাজার ও হাট আরো বাইরে ছিল। তার মানে আরো একটা বাইরে, যদি আমরা এটা তিনটে লেয়ার ধরি তাহলে বাজার এবং হাট তার বাইরে গড়ে উঠতো। এটা ছিল নগরের কাঠামো। মন্দিরকে কেন্দ্র করে যে নগরগুলো তৈরি হয়েছে সাউথ ইন্ডিয়াতে, সেগুলো এই কাঠামোতে তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে কাঞ্চিপুরম, পল্লবদের কাঞ্চিপুরম, চোল সাম্রাজ্যের তাঞ্জাভুর, মন্দির প্লাস বন্দর হিসেবে মামাল্লপুরম, আর গজপতিদের সময়কালে বা গজপতি রাজাদের সময়কালে পুরীর জগন্নাথ মন্দির। মন্দির নগর সংযোগকে নতুন ভাবে ব্যাখ্যা করেছেন যে দুজন ঐতিহাসিক, তারা ছিলেন রাধা চম্পকলক্ষ্মী এবং ব্রজদুলাল চট্টোপাধ্যায়। বাণিজ্য কেন্দ্র এবং নগর, বন্দর নগর হিসেবে কি রকম গড়ে উঠছে? নতুন ধরনের সামুদ্রিক বাণিজ্য এবং নগর তৈরি হচ্ছে। কালিকট, মামাল্লপুরম, দাভোল এবং ত্রাম্বলিপ্ত। ত্রাম্বলিপ্ত জানি আমরা বঙ্গোপসাগরের ক্ষেত্রে, পশ্চিম উপকূলে দাভোল, মামাল্লপুরম পল্লব যুগের বন্দর, মানে বঙ্গোপসাগরের তীরেই অবস্থান করে। আর কালিকট মানে দাভোল এবং কালিকট আরব সাগরের তীরবর্তী অঞ্চলে, আর মামল্লপুরম এবং ত্রাম্বলিপ্ত বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে। ত্রাম্বলিপ্ত গুরুত্বপূর্ণ একদম পূর্ব ভারতের বন্দর ছিল এটা। স্থলপথ বাণিজ্য এবং হাট বাজার এই সময় যে রকম ভাবে ছিল সেটা হলো বণিক সংগঠন দক্ষিণ ভারতে চালিয়েছিল। নিগম এবং শ্রেণীর মধ্যে, নিগম এবং শ্রেণী নামে তাদেরকে বলা হতো, বণিক সংগঠনদেরকে নিগম বলা হতো। সাপ্তাহিক হাট বসতো। সাপ্তাহিক হাট কাদের, কোন সময় কোথায় বসতো? এখনো বসে আমাদের বাংলার গ্রামে বা ভারতের অনেক জায়গাতে। বাংলাতে বিশেষ করে বোঝা যায় যে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট জায়গাতেই হাট বসে, সেটাকে সাপ্তাহিক হাট বলা হয়। এবং ছোট শহরেও এই হাট তৈরি করা হয়, এবং এই হাটগুলোই একটা অর্থনীতির একটা ভিত বলা যেতে পারে। সেখান থেকে একটা অর্থনৈতিক সার্কুলেশন তৈরি হয়, মানে মুদ্রা অর্থনীতি সার্কুলেশন তৈরি হয়। সংঘ মানে গিল্ডস যে সময় তৈরি হয়েছিল, গুপ্ত যুগে গিল্ডস গুরুত্বপূর্ণ ছিল, গুপ্ত যুগের পরবর্তীকালেও গিল্ডস গুরুত্বপূর্ণ ছিল। কারিগরদের সংঘ উত্তর ভারতের নগর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে, যেমন নিগম এবং শ্রেণী দক্ষিণ নিয়ন্ত্রণ কত শক্তিশালী ছিল, সেরকম কারিগর সংঘ মানে গিল্ড উত্তর ভারতের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত। আর গুজরাটে অভ্যন্তরীণ বাণিজ্য পথের প্রধান কেন্দ্র ছিল। আর মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে সোনা এবং তামার মুদ্রার প্রচলন বজায় ছিল অনেক অঞ্চলে। শুধুমাত্র সোনা এবং তামার, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মুদ্রা অর্থনীতির পতন হয়েছিল, তার মানে এই নয় যে সোনা এবং তামার মুদ্রা একদম লস হয়েছিল এবং কোথাও সেটা পাওয়া যায়নি। সোনা এবং মুদ্রা কোথাও না কোথাও ছিল। আঞ্চলিক বৈচিত্র্য, এর আমরা একটা প্রশ্ন করেছিলাম শুরুতে যে কোন জায়গাতে ভারতবর্ষের কোন কোন অঞ্চলে কি ধরনের মন্দির তৈরি হয়েছিল। যদি আমরা উত্তর ভারতের ক্ষেত্রে দেখি, যেমন রাজপুতরা রাজত্ব করেছে, গুর্জর প্রতিহাররা রাজত্ব করেছে, তাদের সময়কালে যে শহরগুলো তৈরি হয়েছে, কান্নকুব্জ, ধারা, আজমির, এই শহরগুলো এই সময় তৈরি হয়েছে। এদের মূল বৈশিষ্ট্য ছিল সেগুলো দুর্গনগর ছিল, তাদের রাজধানী কেন্দ্রিক শহর তৈরি হয়েছিল এবং চারিপাশে বাণিজ্যকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটা শহরের উত্থান ঘটেছিল। আঞ্চলিক রাজ্য ঠিক। দক্ষিণ ভারতের ক্ষেত্রে পল্লব, রাষ্ট্রকূট, চোল, কাঞ্চিপুরম, মান্যক্ষেত, তাঞ্জাভুর,
এই যে রাজ্যগুলো ছিল বা এই যে শহরগুলো ছিল, এই শহরগুলো সবথেকে মন্দির নগর হিসেবে গড়ে উঠেছিল। এগুলো কি তাদের রাজধানী ছিল না? কাঞ্চিপুরম রাজধানী ছিল পল্লবদের, কিন্তু তা সত্ত্বেও সেগুলো মন্দির নগর হিসেবে সব থেকে বেশি শক্তিশালী ছিল। এছাড়াও সামুদ্রিক বাণিজ্য এবং কারুশিল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পূর্ব ভারত বাংলাতে যেমন পাল সেনের সময়কালে গৌড়, পাটলিপুত্র, নালন্দায় যে শহরগুলো তৈরি হয়েছিল, সেগুলো বৌদ্ধ মঠ এবং শিক্ষা কেন্দ্র শহর হিসাবে গড়ে উঠেছিল। ত্রাম্যলিপ্ত থেকে বিদেশের বাণিজ্য করা হতো, বৈদেশিক বাণিজ্য সম্পর্ক ত্রাম্যলিপ্ত বন্দর থেকে আদান মানে পরিচালনা করা হতো। আর পালদের এবং সেনদের যে রাজধানী ছিল, সেই রাজধানী শহরগুলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। তার মানে লোকাল যে রাজারা ছিল, সেই রাজারা তাদের যে রাজধানী তৈরি করেছিল, সেই রাজধানী থেকে একটা রাজধানী শহর তৈরি হয়েছিল। তাছাড়াও শিক্ষা কেন্দ্র, বিশেষ করে বৌদ্ধ মঠ এবং বৌদ্ধ ইউনিভার্সিটি, স্কুল, এগুলো একটা শহর তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পশ্চিম ভারতে চালুক্যরা ছিলেন, আলভিলওয়ারা, জয়ন, দেওগিরি, এইগুলো স্থল বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। আর স্থল বাণিজ্যের কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে গুজরাট তাদের ভূমিকা পালন করত। সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো কেমন? নগরের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর একদম উপরে ছিল রাজা এবং অভিজাত শ্রেণী, তারপরে ছিল অস্পৃশ্য বা নিম্ন বর্ণের মানুষ। দক্ষিণ এগুলি নগর অর্থনীতিকে সংগঠিত রাখতো, কখনো কখনো রাজনৈতিক ক্ষমতাও প্রয়োগ করত। আর উত্তর ভারতের ক্ষেত্রে গিল্ডস নগর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত। তাহলে যদি আমরা পিরামিডের আকারে সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো দেখি, তাহলে রাজা ও অভিজাত শ্রেণী সব থেকে উপরে, তারপরে বণিক ও শ্রেষ্ঠী, কারিগর এবং কৃষিজীবী, এবং তার শেষে অস্পৃশ্য এবং নিম্ন শ্রেণী, এরা সবসময় নিচেই থাকে। আরব এবং তুর্কি বিজয়ের ফলে নগরায়নের প্রভাব কতটা পড়েছিল? আমরা জানি যে 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে, 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে এবং 1206 খ্রিস্টাব্দে তুর্কিরা দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে নতুন শাসন ব্যবস্থা শুরু করে, যেটাকে সুলতানি শাসন বলি। এই দুই ধরনের শাসন ভারতবর্ষে যে নগরায়নের প্রক্রিয়া আর্লি মিডিয়েভাল পিরিয়ড মানে 600 খ্রিস্টাব্দের পর থেকে শুরু হয়েছিল, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে, সেটার প্রভাব কি পড়েছিল? 712-তে সিন্ধুদের মানে আরবদের সিন্ধু বিজয়, তিনি 1027 পর্যন্ত টোটাল 17 বার ভারতবর্ষ আক্রমণ করে লুট করেছিল বলা যেতে পারে, সম্পদ লুট করেছিল বলা যেতে পারে। আর তারই একটা গুরুত্বপূর্ণ অভিযান ছিল সোমনাথ মন্দিরের আক্রমণ বা সোমনাথ মন্দির লুট করা। তরাইনের দিল্লিতে মোহাম্মদ ঘুরি জয়লাভ করছেন এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছেন এবং 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হচ্ছে। এটা আমরা রাজনৈতিক ক্রোনোলজি যদি বলি, তাহলে আমরা এই সময়ে ক্ষতিকর প্রভাব কি ছিল এই তুর্কি এবং আরবদের ভারতবর্ষে আগমন, এর ফলে ক্ষতি হয়েছিল। মথুরা এবং নালন্দা লুট করা হয়েছিল মন্দিরগুলোকে এবং শিক্ষা কেন্দ্রগুলোকে। বাণিজ্য পথগুলোকে অনেকটা বিঘ্নিত করা হয়েছিল, মানে তাদের আক্রমণের ফলে বাণিজ্য পথগুলো অনেকটা নষ্ট হয়েছিল। কারিগর এবং বণিক শ্রেণী অনেকটা বিপর্যস্ত হয়েছিল, যেগুলো নগর অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হিসেবে পরিচিত ছিল। আর কিছু শহর পরিত্যক্ত এবং জনশূন্য হয়ে পড়েছিল, মানে কিছু শহর পতন ঘটেছিল। কিন্তু নতুন নগর সংস্কৃতি এক ধরনের তৈরি হয়েছে। এর ভালো দিক কি, এর পজিটিভ ইম্প্যাক্ট কি পড়েছিল? দেখা যাবে যে লাহোর, মুলতান এবং দিল্লি নতুন শহর হিসাবে এই আক্রমণগুলো বা এদের আগমনের ফলে, আরব এবং তুর্কিদের আগমনের ফলে এই নতুন ধরনের এক ধরনের শহর তৈরি হচ্ছে। ইসলামিক স্থাপত্য এবং বাজার কাঠামো গড়ে উঠছে। ইসলামিক স্থাপত্য যেমন এর আগে শুধুমাত্র আলাদা আলাদা ধরনের, যেমন আমরা যদি বলি মথুরা শৈলী ছিল, গান্ধার শৈলী ছিল, নাগর শৈলী ছিল, দ্রাবিড় শৈলী ছিল, এর সঙ্গে সঙ্গে মানে আরব এবং তুর্কিদের আগমনের সঙ্গে সঙ্গে ইসলামিক শৈলী বা ইসলামিক স্থাপত্য কালচার মানে ভারতবর্ষের সঙ্গে ইন্ট্রোডিউস হচ্ছে। তার ফলে ইন্দো পার্সিয়ান এক ধরনের নতুন কালচারের উদ্ভব হচ্ছে, যেগুলো আমরা আর্কিটেকচারের দিক থেকে দেখতে পারি। আরব এবং ভারতীয় বাণিজ্য আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে, আরবদের সঙ্গে ভারতের বাণিজ্য আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে। তার ফলে ভারতের সঙ্গে আরবের ব্যবসা মজবুতির সাথে এবং অনেক বেশি আদান প্রদান এক্সপোর্ট করা হচ্ছে। আর নতুন শাসনতান্ত্রিক কেন্দ্র তৈরি হচ্ছে। নতুন শাসনতান্ত্রিক কেন্দ্র বলতে লাহোর, মুলতান, দিল্লি, এই কেন্দ্রগুলি, মানে এর আগে যে কেন্দ্রগুলি ছিল সেই কেন্দ্রগুলি শিফট হয়ে আঞ্চলিক শক্তিগুলোর পতন হচ্ছে। যখন রাষ্ট্রকূটদের পতন হচ্ছে, তখন রাষ্ট্রকূটদের রাজধানীর যে শহর ছিল সেগুলোর আস্তে আস্তে তাদের মানে বলা যেতে পারে তাদের গৌরব কমে যাচ্ছে।
যখন চালুক্যদের পতন হচ্ছে তখন চালুক্যদের যে রাজধানী ছিল তার গৌরব কমে যাচ্ছে। তার ফলে যখন শাসন ক্ষমতা শিফট হয়ে যাচ্ছে তখন শাসন ক্ষমতা শিফটের সাথে সাথে রাজধানী কেন্দ্রিক যে শহরগুলো গড়ে উঠেছিল সেই শহরগুলোও আস্তে আস্তে নতুন রাজধানীর দিকে সেই গৌরবটা ফিরে যাচ্ছে এবং পুরনো রাজধানীগুলো তাদের গৌরব হারিয়ে ফেলছে। কিন্তু মন্দিরকে কেন্দ্র করে যে নগরগুলো তৈরি হয়েছিল সেই নগরগুলো কিন্তু তাদের গৌরব হারায়নি। ঠিক আছে, লক্ষণীয় বিষয় কি, আমি যদি বলি যে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে নগরায়নের পর 3 নম্বর পর্যায়ে কি নগরায়ন থেমে গেছিল, মানে 3 নম্বর পর্যায়ে নগরায়ন হয়নি? 3 নম্বর পর্যায়ের নগরায়ন কিন্তু থেমে যায়নি। গুপ্ত পরবর্তী যুগে শহর শেষ হয়নি, নতুন রূপে নতুন জায়গাতে শহর তৈরি হয়েছে। যেমন রামচরণ শর্মার যে বক্তব্যটা ছিল তাহলে সেই বক্তব্যটা বর্তমান যুগে অতটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না। রামচরণ শর্মা বলছে যে তৃতীয় পর্যায়ে কোনো নগরায়ন হয়নি। বিডি চট্টোপাধ্যায় এবং আর চম্পক লক্ষ্মী বলছেন যে না, শহর থেমে যায়নি, হয়তো অন্য জায়গাতে অন্যভাবে শহর তৈরি হয়েছে, বাট শহর তৈরি হয়েছে। একটা বড় নতুনত্ব ছিল এই সময়, সবচেয়ে বড় নতুনত্ব একটা বিষয় যে মন্দিরকে কেন্দ্র করেও কোনো শহর গড়ে উঠতে পারে যার গৌরব এখনকার বর্তমান দিনের ভারতবর্ষেও কিন্তু যার গৌরব কোনো অংশে কমেনি, বরঞ্চ আরো বেড়েছে। তো মন্দিরকে কেন্দ্র করে যে ভারতবর্ষের শহর গড়ে উঠতে পারে, যেমন পুরীর অযোধ্যা, পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পুরী, তাঞ্জাভুর, মাদুরাই, কাঞ্চিপুরম, এই যে শহরগুলো তৈরি হয়েছে, দক্ষিণ ভারতের একাধিক শহর তৈরি হয়েছে, এই শহরগুলো এর আগে কোনো মন্দিরকে কেন্দ্র করে কোনো শহরের উত্থান ঘটেনি। আঞ্চলিক বৈচিত্র্য মনে রাখতে হবে, উত্তর ভারতের যে ভাবে এবং যে রূপে বা যে বৈশিষ্ট্য নিয়ে শহর গড়ে উঠেছে দক্ষিণ ভারতে কিন্তু সেরকম হয়নি। পূর্ব ভারতে যেরকম ভাবে হয়েছে বা যে জিনিসগুলোকে তৈরি করে বা কেন্দ্র করে শহর গড়ে উঠেছিল, পশ্চিম ভারতে কিন্তু সেগুলোকে কেন্দ্র করে তৈরি হয়নি। তার মানে আঞ্চলিক যে বৈচিত্র্যগুলো আছে সেগুলোকে মনে রাখতে হবে। এটা হয়েছিল তার কারণ কি, অঞ্চলে আলাদা অংশ আলাদা আলাদা তারা শাসন করছিল, এই জন্য এই আঞ্চলিক বৈচিত্র্য এবং সেটাকে মনে রাখতে হবে। তার মানে একই মডেল বা একই মডেল সব জায়গাতে খাটা, সব জায়গাতে অ্যাপ্লিকেবল নয়। লাস্ট, বাণিজ্য এবং নগর অবিচ্ছেদ্য একটা সম্পর্ক ছিল। যদি কোনো জায়গাতে নগর তৈরি হয়েছে তার মানে সেই জায়গাতে বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন সামুদ্রিক বাণিজ্য এবং স্থল বাণিজ্য দুটোই। আর ইতিহাসের বিতর্ক একটা গুরুত্বপূর্ণ, যেমন মানে রামচরণ শর্মা এবং বিডি চট্টোপাধ্যায় মানে ব্রজদলাল চট্টোপাধ্যায় এর বিতর্ক কি দেখায়, প্রমাণ দেখায় যে প্রমাণ দেখে বিচার করতে হবে, একতরফা কোনো বাদ নয়। যদি আমরা রামচরণ শর্মার মতকে গুরুত্ব দিই আর যদি ভেবে নেই যে তৃতীয় পর্যায়ের কোনো নগরায়ন হয়নি, তাহলে আমরা ইতিহাসের যে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট সেটা হলো আলোচনা, বিশ্লেষণ, তথ্যভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণ, এবং সেই তথ্যভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তার কারণ নতুন তথ্য আবার আবিষ্কার হতে পারে, নতুন থিওরি আবিষ্কার হতে পারে, নতুন ধরনের বিশ্লেষণী ধারণা তৈরি হতে পারে, সেই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হব। তার মানে সেই বিষয়টা অনেকটা একতরফা হয়ে যাবে। তাহলে ইতিহাস গুরুত্বপূর্ণ কি, ইতিহাসে গুরুত্বপূর্ণ হলো বিতর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা তথ্যভিত্তিক এবং বিশ্লেষণ ভিত্তিক। দ্যাটস অল, থ্যাংক ইউ।